ডাউনলোড করলে
কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার নমস্কার স্যার, ভালো আছেন আসসালামু স্যার? আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আদাব। আসসালাম। স্যার আদাব। 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 স্যার আমরা আসসালামু আলাইকুম। ক্লাস শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি ক্লাস শুরু করব না আরেকটু দেখব? জি স্যার, শুরু করা যাক। শুরু করে দেন স্যার। কিন্তু শুরু আসে নাই, আরো 5 মিনিট পরে শুরু করলে ভালো হবে মনে হয়। স্যার পরে হ্যাঁ, শুরু করলে তো পরে আবার ইফতারের আগে আগে শুরু করলে যেমন ইফতারের নামাজ সময় হয়ে লেট যাবে তো হয়। স্যার, এখন শুরু স্যার করে শুরু আচ্ছা, করে দেন। ঠিক আছে, আমরা শুরু করে দিব। আমরা শুরু করে দিই, হ্যাঁ, ক্লাস। ওকে। আচ্ছা, আমরা আজকে চ্যাপ্টার 5 ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোলের যে অংশটুকুন গত ক্লাসে পড়িয়েছিলাম তারপর থেকে আমরা শুরু করব। হ্যাঁ, আমরা গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের যে কম্পোনেন্টস গুলো আছে, এই কম্পোনেন্টের ফার্স্ট যে কম্পোনেন্ট ছিল কন্ট্রোল এনভায়রনমেন্ট। এই কন্ট্রোল এনভায়রনমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অডিট কমিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনাদের সাথে, এবং অডিট কমিটির কি কি কাজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এরপর আপনাদের সাথে আলোচনা করেছিলাম আমাদের যে ইন্টারনাল কম্পোনেন্টের সেকেন্ড কম্পোনেন্ট বিজনেস রিস্ক অ্যান্ড এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, এইটার এই কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই বিজনেস রিস্ক এবং এন্টিটি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের এই ডেফিনেশন পর্যন্ত আপনাদের সাথে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি বিজনেস রিস্ক এবং এন্টিটি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস থেকেই আবার শুরু করব। হ্যাঁ, আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ম্যানুয়ালটা আছে, যেহেতু আমি বলেছিলাম আমি ম্যানুয়ালের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন এবং সেলফ টেস্ট যা আছে সবই আমি কভার করব। সো আমি চেষ্টা করেছি যে পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটা টপিকসে আলোচনা করার। আর আমি যেহেতু এই ডিটেলস পড়াচ্ছি প্রত্যেকটা টপিকস, হয়তোবা আমার একটু সময় বেশি লাগবে। এখন যেহেতু বিকালে ক্লাস দিচ্ছে, এরপরে হয়তোবা রমজান মাস শেষ হয়ে হওয়ার পরে সন্ধ্যার পর থেকে আমাদের ক্লাস থাকবে, তখন আমরা আরো বেশি সময় পাবো। আশা করতেছি যে তখন হয়তোবা দুটো ক্লাস একসাথে করে দিবে আর কি, হ্যাঁ, অথবা একটা করে দিলেও আমরা সময় পাবো। হ্যাঁ, যাই হোক, আহ আমরা বিজনেস রিস্ক অ্যান্ড এন্টিটি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস এই টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম। আমরা চ্যাপ্টার 5, আপনাদের সবার কাছে ম্যানুয়াল আছে, সবাই একটু চ্যাপ্টার 5 বের করবেন। পেজ নাম্বার 119 নাম্বার পেজ থেকে আমরা আলোচনা করতেছিলাম। আমি যেহেতু বিজনেস রিস্ক এবং এন্টিটি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস এই দুটো ডেফিনেশন গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর আমি আবার একটু রিপিট করব, কারণ এই টপিকসটাই তো পড়াবো আজকে আমরা, ঠিক কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। যখন রিটেন বেজ এক্সাম ছিল, আমি আবার বলছি, রিটেন বেজ এক্সাম ছিল অর্থাৎ লিখিত এক্সাম ছিল, তখন আপনারা খেয়াল করবেন যদি কোশ্চেন আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, ওয়েবসাইটে যদি থাকে আইসিএবি, আমি জানি না আছে কিনা, যদি থেকে থাকে আপনারা দেখবেন এই ইন্টারনাল কন্ট্রোলস চ্যাপ্টার 5 থেকে এই কম্পোনেন্ট গুলো থেকে কোশ্চেন আসছে। সো আপনাদের এমসিকিউ আসার সম্ভাবনা এখান থেকে থাকবে। সো বিজনেস রিস্কের ডেফিনেশনটা আমরা আবার একটু আলোচনা করি। আমরা গতদিন বিজনেস রিস্কের ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস নিয়েও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আপনাদের বইয়ে 119 নাম্বার পেজে প্রথমেই দেওয়া আছে এই বিজনেস রিস্ক এর এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, এন্টিটি কিভাবে তার রিস্ক অ্যাসেস করে এর ডেফিনেশন, তারপরই দেয়া আছে বিজনেস রিস্কটা। আপনাদের মনে আছে কিনা, আমরা যখন ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্টেশনের রিজন কারণগুলো পড়েছিলাম, তখন প্রথম কারণটা ছিল মিনিমাইজ দা বিজনেস রিস্ক। যে বিজনেস রিস্ক গুলো আছে সেই বিজনেস রিস্ক গুলো কিভাবে মিনিমাইজ করা যায়, এইটার জন্য আমরা কি করব, ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করব। সো আমরা তখন বলেছিলাম বিজনেস রিস্কটা ইন ডিটেলস আমরা আলোচনা করব, কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল যখন পড়াবো তখন আমরা আলোচনা করব। সো আজকে আমি আরো ডিটেলস আলোচনা করব বিজনেস রিস্ক নিয়ে আপনাদের সাথে। যাই হোক, আপনাদের বইয়ের 119 নাম্বার পেজ, আমি আবারও রিপিট করছি, সবার কাছে বই থাকলে বই বের করবেন। 119 নাম্বার পেজ,
এখানে প্রথম যে ডেফিনেশন আছে এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, এই ডেফিনেশনটা দেয়া আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইসা 315 অ্যাপেন্ডিক্স 3 প্যারা 7 এ। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স 3 প্যারা 7 এ আমি যেমনটা আপনাদের বলেছিলাম প্রথম ক্লাসে, যেহেতু আমি অ্যাসুরেন্স এবং অডিট অ্যাসুরেন্স এই বই দুটো রিভিউ করেছি যেগুলো আপনারা পড়তেছেন, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় ডেফিনেশন বা বিভিন্ন টপিকস গুলো আইসা থেকে যেখান থেকে নেওয়া হয়েছে এইটার একেবারে টু দা পয়েন্ট এর রেফারেন্সটা দেয়ার। যেমন এখানে দেখেন আইসা 315 এর অ্যাপেন্ডিক্স 3 প্যারা 7, এটা যদি আপনারা বের করেন তাহলে এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটা আপনারা পাবেন। সো এটার একটা অবজেক্টিভ হলো আপনারা রেফারেন্স গুলো সঠিকভাবে দেখবেন, অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেই স্ট্যান্ডার্ড গুলোর সাথে কিভাবে আপনি আপনার এই ম্যানুয়াল স্টাডি ম্যানুয়ালটাকে লিংক করতে পারেন। এটা আপনাদের যেমন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে সুবিধা হবে, যে কাজগুলো আপনারা বিভিন্ন সিএ ফার্মে করতেছেন এখানে এইটা অ্যাপ্লাই করতে যেমন সোজা হবে, সহজ হবে, ঠিক পরীক্ষায় যখন আপনি এক্সামে অ্যাটেন্ড করবেন আমার বিশ্বাস আপনি সঠিক আনসার দিতে পারবেন। যাই হোক, এনটিজির রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস বলতে কি বোঝাচ্ছে এটা গতদিন আলোচনা করেছিলাম, আজকে খুব সংক্ষেপে আলোচনা করব। বলতেছে এটা হলো একটা প্রসেস, আপনারা জানেন প্রসেস হলো কতগুলো ধাপ, স্টেপ বাই স্টেপ, কতগুলো স্টেপের কথা বলতেছে। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটা হলো কতগুলো ধাপ বা কতগুলো স্টেপ তারা ফলো করবে। প্রসেস কি প্রসেসের কথা বলছে, যে প্রসেসটা আইডেন্টিফাই করবে এবং অ্যানালাইজ করবে রিস্ক টু অ্যাচিভ দ্য এন্টিটিজ অবজেক্টিভস। কি কি রিস্ক আছে, কোম্পানির যে অবজেক্টিভ গুলো আছে, অর্থাৎ দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট যে অবজেক্টিভ মিশন ভিশন ফিক্স করেছে, এই অবজেক্টিভ ফুলফিল করতে কি ধরনের রিস্ক আছে সেইগুলো আইডেন্টিফাই করা এবং অ্যানালাইসিস করা। এটা হলো একটা প্রসেস। হ্যাঁ, রিস্ক অ্যাসেসমেন্টের প্রসেস বলতেছে and forms the basis for how management or those charged with governance determine the risk to be managed। বলতেছে প্রথম কাজটা হলো রিস্কটাকে আইডেন্টিফাই করবে, দ্বিতীয় কাজটা বলতেছে এই আইডেন্টিফাই করার পর অ্যানালাইসিস করবে যে এই রিস্ক গুলো অর্গানাইজেশনের যে সমস্ত অবজেক্টিভ ফিক্স করেছে, যে মিশন ভিশন ফিক্স করেছে, সেই অবজেক্টিভ মিশন ভিশনটা অ্যাচিভ করতে কি ধরনের বাধাগ্রস্ত করতেছে সেইটা। এবং সেকেন্ডটা বলতেছে যে ম্যানেজমেন্ট কি কি অ্যাকশন তারা নেবে বা কি কি বিষয় কনসিডার করবে, ডিটারমাইন করবে, হ্যাঁ, যে এই রিস্ক গুলোকে কিভাবে মিনিমাইজ করা যায় বা এলিমিনেট করা যায়। সো আমি যদি রিপিট করি ডেফিনেশনটা, বলতেছে দ্য এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস is an iterative process for identifying and analyzing risks to achieving the entity's objectives, যেটা আমরা বলতেছিলাম, and forms the basis for how management or those charged with governance determines the risks to be managed, কিভাবে এরা ম্যানেজ করা যায়। ঠিক এই ডেফিনেশনটাই আমি এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আপনারা এখানে কি পয়েন্ট হিসাবে এই আইডেন্টিফাইং এবং অ্যানালাইসিস রিস্ক এইটাকে আপনারা মেনশন করে রাখতে পারেন, কোম্পানির অবজেক্টিভস কে মেনশন করতে পারেন, এবং লাস্টের যেটা আছে ডিটারমাইন দ্য রিস্ক টু বি ম্যানেজড, এইগুলোকে আপনারা কি পয়েন্ট হিসেবে একটু মার্ক করে রাখতে পারেন আপনাদের মনে রাখার সুবিধার্থে। তো যাই হোক, আমরা আলোচনা করলাম এন্টিটিস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, এই ডেফিনেশনটা আপনারা পাবেন পেজ নাম্বার 119 119 নাম্বার পেজে। এখন আমরা আলোচনা করব বিজনেস রিস্ক। কেন আমাদের জানা গুরুত্বপূর্ণ বিজনেস রিস্ক কাকে বলে, হ্যাঁ, কেন এটা গুরুত্বপূর্ণ, কেন একটা অর্গানাইজেশন বিজনেস রিস্ক আইডেন্টিফাই করবে। একটু আগেই আমরা দেখেছিলাম, বলতেছে যে কোম্পানির অবজেক্টিভ ফুলফিল করতে যে সমস্ত রিস্ক তারা আইডেন্টিফাই করবে সেগুলোকে ম্যানেজ করার জন্য কি ধরনের স্টেপ অর্গানাইজেশন নেবে, যে রিস্ক গুলো কিভাবে মিনিমাইজ করতে পারে বা এলিমিনেট করতে পারে, তা না হলে কোম্পানির অবজেক্টিভ এগুলো ফুলফিল করা সম্ভব হবে না। তো এখন দেখেন এই বিজনেস রিস্ক কোনগুলো বলছে। বিজনেস রিস্ক বলতে বোঝাচ্ছে রিস্ক রেজাল্টিং ফ্রম সিগনিফিক্যান্ট কন্ডিশনস, ইভেন্টস, সার্কামস্টেন্সেস, অ্যাকশনস অর ইনঅ্যাকশনস দ্যাট কুড অ্যাডভার্সলি affect an entity's ability to achieve its objectives and execute its strategies or form the setting of inappropriate objectives and strategies। গতদিন আমি ইন ডিটেইলস আলোচনা করেছিলাম বিজনেস রিস্ক নিয়ে, এটা আমরা
এটা নিয়ে আমরা ইন ডিটেলস আজকে আলোচনা করব না। আমি খুব সংক্ষেপে বলবো এখানে বিজনেস রিস্ক বলতে কি বোঝাচ্ছে। বলতেছে বিজনেস রিস্ক বলতে বোঝাচ্ছে এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশনকে বোঝাচ্ছে, যে কোনো ইভেন্টকে বোঝাচ্ছে, যে কোনো সার্কামস্টেন্স অথবা অ্যাকশন অর ইনঅ্যাকশন, প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। আমি গতদিন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম, বলেছিলাম ধরেন কোভিড-19 যখন শুরু হলো তখন বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ধরনের কি গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন আসতে লাগলো যে আপনাকে কি করতে হবে। হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘর থেকে বের হওয়া যাবে না, তাই না? তো অর্গানাইজেশন গুলো কি কি স্টেপ নিল, ধরেন আইসিএফ আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? স্যার এখন শোনা যাচ্ছে। Yes, sir. কিছুক্ষণ আগে শোনা যায় না কয়েক সেকেন্ডের জন্য। ইয়েস স্যার, এখন আচ্ছা, শোনা যাচ্ছে। স্যার 2 মিনিট শুনতে পারিনি স্যার, একটু আবার যদি রিপিট করতেন। এখন কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক কিনা? জি স্যার। ওকে, তো যেটা বলতেছিলাম, এখানে বিজনেস রিস্ক বলতে কি বোঝাচ্ছে, যে এক্সাম্পলটা আমি যে আলোচনা করতেছিলাম এই পর্যন্ত শুনছিলেন, এক্সাম্পলটা আমি কোভিড নিয়ে একটা এক্সাম্পল দিতে গিয়েছিলাম, হ্যাঁ, জি স্যার, এটা যে শুনছি। জি স্যার। যে তখন আপনি যদি আইসিএবির কথা চিন্তা করেন, আইসিএবি তার অপারেশনটা স্মুথলি অপারেট করার জন্য কি সিদ্ধান্ত নিল, যে তারা ফিজিক্যাল ক্লাসের পরিবর্তে কি নিবে বলেন তো, অনলাইনে ক্লাস নিবে, যাতে সঠিক সময়ে তারা এক্সামটা কি করতে পারে, কন্ডাক্ট করতে পারে। অর্থাৎ তার অপারেশনটা স্মুথলি অপারেট করার জন্য তারা কি করলো, যে ফিজিক্যাল ক্লাসের পরিবর্তে অ্যাকশন নিল, তারা অনলাইনে ক্লাস নিবে যাতে তাদের অ্যাক্টিভিটিসটা কি থাকে, কন্টিনিউ থাকে। এরকম যারা বিজনেস অর্গানাইজেশন তারাও বিভিন্ন ধরনের অ্যাকশন নিল। কি কি নিল, যে তারা কি করবে, হোম ডেলিভারি দিবে, তাই না? তারা হোম ডেলিভারি দিবে, ওয়ার্ক ফ্রম হোম, বাসা থেকে কাজ করা যাবে, তাই না? এরকম বিভিন্ন ধরনের অ্যাকশন গুলো নিল। হ্যাঁ, তো এই জন্য বলতেছে যে রিস্কটা কি, যে যে কোনো আপনার অ্যাকশন অর ইনঅ্যাকশন, আপনি যদি কোনো অ্যাকশন নেন বা নাও নেন, সেইটা যদি আপনার বিজনেসের অবজেক্টিভ ফুলফিল করতে বাধাগ্রস্ত করে, সেইটাই হবে বিজনেস রিস্ক। তো কি কি, আমরা একটা ইভেন্টের কথা বললাম, যে কোনো সার্কামস্টেন্সেস হইতে পারে, তাই তো? তাহলে দেখেন এখানে আপনাদের বইয়ের পেজ নাম্বার 119, 119 নাম্বার পেজে বিজনেস রিস্কের যে ডেফিনেশন দিছে, বলছে যে যে কোনো কন্ডিশনস, ইভেন্টস, সার্কামস্টেন্সেস, অ্যাকশনস অর ইনঅ্যাকশনস দ্যাট কুড অ্যাডভার্সলি affect an entity's ability to achieve its objectives and execute its strategies। হ্যাঁ, যেটা বলতেছে যে এইগুলো যদি অ্যাডভার্সলি এফেক্ট করে আপনার যে অবজেক্টিভ কি করেছেন, ফিক্স করেছেন, বা যে স্ট্র্যাটেজি আপনি নিয়েছেন সেইটা অ্যাচিভ করতে যদি কি করে বলেন তো, বাধাগ্রস্ত করে, সেইটাই হবে বিজনেস রিস্ক। অর লাস্টের অংশটুকু গুরুত্বপূর্ণ, বলতেছে অর ফ্রম the setting of inappropriate objectives and strategies। বলছে যে আপনি যদি এমন হয়, আপনার অবজেক্টিভ অথবা স্ট্র্যাটেজি যেগুলো আপনারা নিচ্ছেন সেটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, যেটা অ্যাচিভেবল না, অ্যাচিভ করার
করা যাবে না, কিন্তু এরকম একটা অবজেক্টিভ আপনি কি করেছেন, ফিক্স করেছেন। এটাকে বলতেছে কি বলেন তো, বিজনেস রিস্ক। সো এই ডেফিনেশন গুলো আপনাদেরকে বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এই বিজনেস রিস্কের ডেফিনেশন তুলে দিয়ে বলতে পারে এটা কিসের ডেফিনেশন, এটা কি ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, এটা কি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের ডেফিনেশন, এটা কি বিজনেস রিস্কের ডেফিনেশন, নাকি কোনোটাই না, এরকম আসতে পারে। বুঝতে পারছেন? সো জি স্যার। আপনাদের বইয়ের পেজ নাম্বার 119, 119 নাম্বার পেজে আমরা দেখলাম বিজনেস রিস্ক এর ডেফিনেশনটা। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা একটু মিউট থাকতে স্যার হবে ভাই আসসালামু আলাইকুম। সবাইকে। স্যার আমাকে জি, কোশ্চেন করবেন কেউ, আনমিউট করে করেন, মিউট হয়ে গেছেন। স্যার বলতেছিলাম, স্যার আমাকে কোহোস্ট করে দিতে বলতেছিলাম আর কি। আচ্ছা, এইটা তো সালাউদ্দিন। আইসিবি থেকে করার কথা। আমি না না স্যার, আমাকেই করা হয়েছিল। আমি পরে আপনাকে দিয়ে একটু মানে বের হয়েছিলাম, আচ্ছা, ডিসকানেক্ট এখন হয়ে আমি গেছিল কি তো। করব, এখানে জাস্ট কোহোস্ট কোহোস্ট করে দেবো, করে দেন। আস্ক টু। জি জি স্যার। আচ্ছা, মেক টু কোহোস্ট। ইয়েস স্যার। ইয়েস, আমি করে দিয়েছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন, সালাউদ্দিন শিপন কোহোস্ট। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমার কথা শুনতে না পারলে আপনারা অবশ্যই জানাবেন। যাই হোক, স্যার আমরা জি বলেন। স্যার একটা কোশ্চেন করতে পারি? জি প্লিজ বলেন ভাই। স্যার হচ্ছে এই মানে নেটওয়ার্ক ইস্যু প্লাস হচ্ছে আমিও মানে বের হয়ে গেছিলাম কিভাবে জানো আমি জানি না, ওরা আবার ঢুকছে তো। একটু মানে যদি বিজনেস দিকটা সংক্ষেপে একটু বলতেন আমার ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, খুব সংক্ষেপে বলি, বলতেছে যে যে কোনো কন্ডিশন, যে কোনো ইভেন্ট হতে পারে, যে কোনো সার্কামস্টেন্স হতে পারে, কোনো অ্যাকশন অথবা ইনঅ্যাকশন, ম্যানেজমেন্টের যে কোনো অ্যাকশন অথবা ইনঅ্যাকশন, যে কোনো কিছুই হতে পারে, যদি এটা অ্যাডভার্সলি, হ্যাঁ অ্যাডভার্সলি আপনার যে প্রতিষ্ঠানের অবজেক্টিভ ফিক্স আপ করা হয়েছে বা স্ট্র্যাটেজি নিয়েছে, এটা অ্যাচিভ করতে বাধাগ্রস্ত করে, সেইটাকে আমরা বলতেছি বিজনেস রিস্ক। এর বাইরে বলতেছে যদি ম্যানেজমেন্ট কোনো ধরনের অবজেক্টিভ অথবা স্ট্র্যাটেজি, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না, সঠিক না, ইনঅ্যাপ্রোপ্রিয়েটও যদি কোনো অবজেক্টিভ অথবা কোনো স্ট্র্যাটেজিও ফিক্স আপ করে থাকে, সেটাকেও বলতেছে বিজনেস রিস্ক। কারণ কি, আপনি যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভ ফিক্স করেন, তাহলে এই অবজেক্টিভ তো অ্যাচিভেবল, আপনি অ্যাচিভ করতে পারবেন। সো যেটা অ্যাডভার্সলি কি করতেছে, আপনার অবজেক্টিভ যেটা ফিক্স করেছেন সেইটা কি করতে পারবে না, অ্যাচিভ করতে পারবেন, বাধাগ্রস্ত করতে, এইটাকে বলতেছে বিজনেস রিস্ক। তো রিস্ক গুলো কি কি কন্ডিশন হতে পারে, সার্কামস্টেন্স, ইভেন্ট। আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম কোভিড-19 এর। তারপর কেমন হতে পারে, ধরেন আমরা যদি খুব সহজ একটা এক্সাম্পল দিই, যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, হ্যাঁ হতে পারে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের রিস্ক হতে পারে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এতক্ষণ দেখলাম এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস এবং বিজনেস রিস্ক এর ডেফিনেশন। এই বিজনেস রিস্ক এর ডেফিনেশনটা কোথায় দেয়া আছে, আইসার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং 315 এর প্যারা 12 এর বি তে দেয়া আছে। আপনারা 315 এর প্যারা 12 এর বি তে যদি যান, তাহলে এই বিজনেস রিস্ক এর ডেফিনেশনটা আপনারা পাবেন, ওইখান থেকেই এই অ্যাসুরেন্স বইতে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই রিস্ক অ্যাসেসমেন্ট যে একটা প্রসেস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। বুঝতে পেরেছেন? খুবই গুরুত্বপূর্ণ এরিয়া, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে। আপনাদের বইয়ের পেজ নাম্বার 190 দেখেন, বলছে ইন্টারনাল কন্ট্রোলস আর ইমপ্লিমেন্টেড টু মিনিমাইজ রিস্ক, which includes not only risks related to financial reporting but also entities operational and compliance risks. Some of these risks will be relevant to the preparation of financial statement. বলছে যে কোম্পানির এই ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করার একটাই উদ্দেশ্য, যে
শুধুমাত্র রিস্ক গুলো, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিস্ক গুলো মিনিমাইজ করাই এটার অবজেক্টিভ না। এটার আরো অবজেক্টিভ আছে, যেটাকে বলতেছে যে অপারেশনাল বা কমপ্লায়েন্স রিস্ক, অর্থাৎ বিজনেস প্রপারলি অপারেট করতেছে কিনা। আমরা চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 তিনটা সেপারেট ইন্টারনাল কন্ট্রোলস দেখবো বিজনেস অপারেশনের। এবং আরেকটা বলতেছে যে আপনার কমপ্লায়েন্স রিস্ক, অর্থাৎ যে সমস্ত আইন কানুন মেনে আপনাকে বিজনেস করতে হবে, সেই সমস্ত আইন কানুন মেনে যদি আপনি কি না করেন, বিজনেস না করেন, যে অথরিটি আছে, গভর্নমেন্ট অথরিটিস, তারা কি করতে পারে, পেনাল্টি ইম্পোজ করতে পারে, আপনার বিজনেস অপারেশন সিজ করতে পারে। বলছে যে তাই ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্টেশনের শুধুমাত্র অবজেক্টিভ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পারপাজে না, অপারেশনাল এবং কমপ্লায়েন্স রিস্কটাও যাতে কি করা যায়, মিনিমাইজ করা যায় বা এলিমিনেট করা যায়, সেটাও অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপর বলছে দেখেন যে অ্যাসুরেন্স প্রোভাইডার্স, পার্টিকুলারলি অ্যাসুরেন্স প্রোভাইডার্স কারা, যারা অ্যাসুরেন্স সার্ভিসটা প্রোভাইড করবে। হ্যাঁ, আপনারা যারা বিভিন্ন ফার্মে কর্মরত আছেন, আপনারা বিভিন্ন সার্ভিস যখন প্রোভাইড করতে যাবেন, বলছে পার্টিকুলারলি অডিটরস, আপনাদের কথা বলতেছে, যারা অডিট করতে যাবে, অডিটরস focusing on the financial statement are interested in business risk because issues which pose threat to the business may in some cases also be a risk of financial statement being misstated। বলছে যে সাধারণত আমরা যারা অডিটর আছি, যখন অডিট করতে যাই বা এই ধরনের সার্ভিস দিতে যাই, আমাদের অন্যতম অবজেক্টিভ থাকে যে আমাদের যে সাবজেক্ট ম্যাটার আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যার উপর আমরা ওপিনিয়ন দিই, এইখানে কোনো ধরনের মিস স্টেটমেন্ট আছে কিনা সেই দিকে আমাদের খেয়াল থাকে, সেটাই বলতেছে এখানে। বলছে if a particular division of a business was threatened with closure, the valuation of all the assets associated with that division would be affected. In more general terms, if the economic downturns put pressure on a company to meet the expectation of providers finance, management might be tempted to manipulate the financial state। এখানে একটা এক্সাম্পল, খুব সোজা এক্সাম্পল দিয়েছে বিজনেস রিস্কের। তারা বলতেছে যে কোন একটা কোম্পানির একাধিক ডিভিশন থাকতে পারে, কোন একটা ডিভিশন যদি ক্লোজ করে দেয়, ওই ডিভিশনের পুরো অ্যাসেটের কি করতে হবে, ভ্যালুয়েশন করতে হবে। অথবা বলছে যে আরো সংক্ষেপে যদি বলা যায় যে কোন একটা ডিভিশনের যদি ইকোনমিক ডাউনটার্নের কারণে কোম্পানি যদি কি হয়, তার অবজেক্টিভ ফুলফিল করতে না পারে, হ্যাঁ, তখন যারা ফাইন্যান্স প্রোভাইডার আছে তারাও কি করতে পারে, ফাইন্যান্স নাও দিতে পারে, তাই না? সো সেক্ষেত্রে তারা কি করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিফ্লেক্ট তারা নাও করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, তাই না? এই ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, হ্যাঁ, করতে পারে। এইটা অডিটরদের মূল ফোকাস এরিয়া থাকে যখন তারা কি করতে যায়, অডিট করতে যায়। যাই হোক, not all business risks have a direct impact on financial statement. For example, risk that production does not meet quality control requirements of customer does not directly impact up on financial statement. The risk that credit notes are not recorded properly does। বলছে যে দেখেন কিছু কিছু রিস্ক আছে, যে সমস্ত রিস্ক গুলোকে আমরা বিজনেস রিস্ক বলতেছি কিন্তু রিলিভেন্ট না টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড নাও হতে পারে, বাট এটা আপনার জন্য রিস্ক। একটা রিস্কের এক্সাম্পল তারা দিয়েছে, বলতেছে যে এমন হতে পারে আপনার প্রোডাকশন ফেলুয়ারের কারণে অথবা আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারলেন না, এর জন্য কি হতে পারে, আপনার রেপুটেশনাল রিস্ক হতে পারে, যে কাস্টমার সে ডিসস্যাটিসফাইড হতে পারে, আপনার কাছ থেকে সে প্রোডাক্ট ক্রয় করতে নাও পারে, অথবা এই যে লো কোয়ালিটির বা কোয়ালিটি কন্ট্রোল না করার কারণে প্রোডাক্ট কি আসতে পারে, রিটার্ন আসতে পারে, ফেরত আসতে পারে। এর জন্য আপনি ক্রেডিট নোট কি করলেন, ইস্যু করলেন। এই যে ক্রেডিট নোট ইস্যু করলেন, সেটা যদি প্রপারলি রেকর্ড না, তাহলে কি হবে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্ট থাকবে না। সেটার কথা বলতেছে যে কিছু কিছু রিস্ক আছে যেগুলো ডিরেক্টলি না, ইনডিরেক্টলি হলেও কোথায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তার একটা ইম্প্যাক্ট থাকতে পারে, যেটা ক্রেডিট নোটের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে। বলছে যাই হোক, অ্যাসুরেন্স প্রোভাইডার কি করবে,
is aware about the general business risk that there is a স্যার কেমন যেন বেঁধে বেঁধে trend. আসতেছে, স্যার কেমন যেন বেঁধে বেঁধে আসতেছে বেশ ওটা কিছুক্ষণ ধরে। আপনার স্যার ভাই ঠিক এটা শোনা আপনার যাচ্ছে, প্রবলেম, ওনার প্রবলেম। স্যার ওনার প্রবলেম স্যার, আপনি কন্টিনিউ করেন। ওকে, আমার কথা তো শুনতে পাচ্ছেন আপনারা জি ক্লিয়ারলি, জি তাই স্যার, তো? কথা জি ঠিক আছে স্যার, স্যার। জি স্যার, আমরা শুনতে কথা পাচ্ছি। ঠিক আছে। উনি শুধু স্যার একটু কথা প্রবলেম ক্লিয়ার। আছে। এখন ওকে, ক্লিয়ার স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা 119 নাম্বার পেজে পড়াচ্ছি, আপনারা তো পাইছেন। আমরা 19 নাম্বার পেজের একেবারে মাঝের প্যারাগ্রাফটা আলোচনা করতেছি, এখান থেকে কোশ্চেন আসতে পারে, বুঝতে পেরেছেন? কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আমি তো ডে ওয়ানে বলেছি এমসিকিউ বেসড কোশ্চেন, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সো বইয়ের কোনো লাইন, কোনো টপিকস, কোনো কি বলে ইন্টারেক্টিভ কোশ্চেন, এক্সাম্পল, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যাই হোক, তো বলছে যে দিয়ে স্ট্রিক্টলি তারা কি করবে, যে কোয়ালিটি কন্ট্রোল প্রসেস টু মিট, দে উইল বি অ্যাওয়ার দ্যাট দেয়ার ইজ লাইকলি টু বি এ কোরিলেশন উইথ সেলস এন্ড সেলস রিটার্ন ইফ দ্য প্রসেস ইজ নট ওয়ার্কিং অ্যাডিকুয়েট। যাই হোক, আপনাদের এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, এই দুটো এক্সাম্পল আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্টের শুধুমাত্র কি অবজেক্টিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড রিস্ক গুলো মিনিমাইজ করা, এটার সাথে আপনি এগ্রি করেন কি করেন না? ইয়েস আর নো, কি হবে বলেন আনসার? নো। নো স্যার। নো হবে, নো হবে। কারণ কি, আমাদের এখানে ডেসক্রিপশনে বলে দিয়েছে যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড রিস্ক মিনিমাইজ করাই এর উদ্দেশ্য না, এর আরো দুটো উদ্দেশ্য আছে। সেটা কি কি? অপারেশনাল রিস্ক এবং কি কমপ্লায়েন্স রিস্কটাও তারা অ্যাড্রেস করবে, ঠিক কমপ্লায়েন্স। কিনা? আচ্ছা, আর একটা কোশ্চেন এখান থেকে এভাবে আসতে পারে, বলতে পারে যে যে সমস্ত বিজনেস রিস্ক গুলো ডিরেক্ট ইম্প্যাক্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নাই, বাট তার কি থাকতে পারে, ইনডিরেক্ট ইম্প্যাক্ট কি থাকতে পারে বলেন তো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকতে পারে। সো একজন অডিটর যখন অডিট করতে যাবে, তখন তিনি এই ইনডিরেক্ট রিস্ক গুলোকেও কনসিডার করবেন কি করবেন না? এই ইয়েস আর নো কি হবে বলেন তো আনসার? করবে। করবে স্যার, ইয়েস স্যার। ইয়েস ইয়েস। তো দেখেন, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে আপনার বোঝার জন্য হলেও, বা প্র্যাকটিক্যালি আপনাকে এটা এই নলেজটা ইমপ্লিমেন্ট করতে গেলেও এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। কেউ কিন্তু ওভারলুক করে যাবেন না ভাই, সময় লাগুক। আমি আমার যতগুলো ক্লাস আমার জন্য বরাদ্দ করা, আমি চেষ্টা করব এই সমস্ত ক্লাসের ভেতরে শেষ করার। যদি না হয় আমি এক্সট্রা ক্লাস নিব, হ্যাঁ, কিন্তু আমি এইভাবে ইন ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে। কি আপনারা কি আমার সাথে এগ্রি করেন কি করেন না, ঠিক কিনা ভাই? স্যার এভাবে করলেই স্যার, এভাবে করলে স্যার বুঝতে পারবেন। অবশ্যই করেছি। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন আপনাদের বইয়ের 119 নাম্বার পেজে কতগুলো এক্সাম্পল দেয়া আছে রিস্কের, হ্যাঁ। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং 315 অ্যাপেন্ডিক্স 3 প্যারা 9 থেকে নেওয়া হয়েছে। আপনি যদি আইসা 315 বের করেন, এর অ্যাপেন্ডিক্স 3 প্যারা 9 এ কতগুলো রিস্কের এক্সাম্পল দেয়া আছে। আমি কয়েকটা রিস্কের কথা আপনাদের সাথে একটু আলোচনা করি। যেমন একটা রিস্কের কথা বলছে যে যদি কোনো অর্গানাইজেশন তার অপারেশন চেঞ্জ করে, হ্যাঁ, চেঞ্জিং ইন অপারেটিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, যদি কোনো প্রতিষ্ঠান যে বিজনেস এনভায়রনমেন্টের ভেতর কি করে তো বিজনেস অপারেট করে, এখানে যদি কোনো চেঞ্জ আসে, চেঞ্জেস ইন অপারেটিং এনভায়রনমেন্ট কি হতে পারে? রেগুলেটরি, ইকোনমিক এন্ড অপারেটিং চেঞ্জেস, যে কোনো হতে পারে। যদি রেগুলেটরি কোনো চেঞ্জ আসে, হ্যাঁ, কোনো একটা নতুন আইন এনঅ্যাক্টেড হলো, আপনারা জানেন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 আসলো, তাই না? বিভিন্ন আইএফআরএস কি করতেছে, নতুন নতুন আইএফআরএস আসতেছে, ঠিক কিনা? আইএফআরএস 16 আসছে, তাই না? 15 আসছে, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে না বিভিন্ন অর্গানাইজেশনকে। সো এইটাও কি একটা অর্গানাইজেশনের জন্য রিস্ক কি রিস্ক না? সে যদি কমপ্লায়েন্স না করে, তাহলে ওই অর্গানাইজেশনকে কি করতে পারে? রেগুলেটর পেনাল্টি ইম্পোজ করতে পারে বা তার অপারেশনটা সিজ করতে পারে। এরপর বলছে নিউ পার্সোনেল, নতুন যদি কোনো পার্সোনেল হয়, হ্যাঁ, তাই না, তাহলে তাকে অর্গানাইজেশনের সাথে তাকে কি করতে হয় বলেন তো? কিছুদিন পরিচিত করতে হবে না? তার প্রসেস সম্পর্কে জানতে হবে, এই অর্গানাইজেশনের কালচার সম্পর্কে জানতে হবে। সেটার কথাও বলতেছে যে তাদের আসলে অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোলের আন্ডারস্ট্যান্ডিং নিতেও তো কি লাগবে বলেন তো? কিছু সময় তাদের প্রয়োজন হতে পারে আর কি, এই আর কি।
যাই হোক, এরপর বলছে র্যাপিড গ্রোথ, নিউ টেকনোলজি যদি আসে, নিউ বিজনেস মডেল যদি আসে, হ্যাঁ, কর্পোরেট রিস্ট্রাকচার, এক্সপ্যান্ডিং ফরেন অপারেশনস, নিউ অ্যাকাউন্টিং প্রকুরমেন্ট, আইটি রিলেটেড যদি কোনো চেঞ্জ আসে, এই এক্সাম্পল গুলো এখানে দিয়েছে। আপনারা একটু এক্সাম্পল গুলো একটু পড়ে যেয়ে এক্সাম্পল থেকে একটু কোশ্চেন দিতে পারে, বলতে পারে নিচের কোনটা কোনটা বিজনেস রিস্ক এর এক্সাম্পল অ্যাজ পার আইসা 315 অ্যাপেন্ডিক্স 3 প্যারা 9 অনুসারে। এ নাম্বারে বললো নিউ পার্সোনেল, বি নাম্বারে বললো র্যাপিড গ্রোথ, সি নাম্বারে বললো নিউ টেকনোলজি, ডি নাম্বারে বললো অ্যাবাভ অল। কোনটা হবে আনসার? above all. Above all, sir. অ্যাবাভ অল। Above all. তো আপনারা যদি এই এক্সাম্পল গুলো পড়ে না যান, এখান থেকে যদি এমসিকিউ কোশ্চেন আসে, আপনারা আনসার দিতে পারবেন না সঠিক, ঠিক কিনা? আমি রিকোয়েস্ট করব আপনারা ক্লাসের সাথে সাথে এগুলো পড়েন। যদি আপনাদের কাছে ম্যানুয়াল থাকে, বই থাকে, আর ম্যানুয়াল না থাকলে রেকর্ডিং তো মনে হয় কেউ না কেউ করতেছে, এগুলো পেয়ে যাবেন। সাথে আপনারা বইটা একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, প্রতিদিন পড়ার সাথে সাথে আপনারা প্রতিদিন চেষ্টা করেন বিষয়গুলো কি করার, একটু রিভিউ করার। তাহলে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের বইটাও শেষ হবে, আপনারা পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, ওকে। তো শামীম হোসেন, আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছিলেন। জি স্যার। স্যার এখানে হচ্ছে র্যাপিড গ্রোথ হতে বলা হয়েছে ক্যান স্ট্রেন কন্ট্রোলস এন্ড ইনক্রিজ দ্য রিস্ক অফ কন্ট্রোল ব্রেকডাউন। এটা একটু বুঝে নেই স্যার। আচ্ছা, বলছে ধরেন র্যাপিড গ্রোথ যদি হয় একটা অর্গানাইজেশন, আমরা বলছিলাম ইন্টারনাল কন্ট্রোল পড়ানোর সময় তারা একটা রুটিন ওয়ার্ক, তাই না, একটা নির্দিষ্ট রুটিন ওয়ার্কের ভেতর কাজ করে থাকে, তাই না? সো রুটিনের বাইরে যদি র্যাপিড গ্রোথ হয়, রুটিন ওয়ার্কের বাইরে যদি হয়, তাই না, সেক্ষেত্রে এই ইন্টারনাল কন্ট্রোল যদি আপনি আপগ্রেড না করেন, এর আপগ্রেডেশন যদি করা না হয়, তাহলে এই ইন্টারনাল কন্ট্রোল এই যে রিস্ক গুলোর কথা আমরা আলোচনা করতেছি সেগুলোকে অ্যাড্রেস করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে না। তো সময়ের সাথে সাথে এগুলোকে কি করতে হবে বলুন তো? ইন্টারনাল কন্ট্রোলস গুলোকে কি করতে হবে? নবায়ন করতে হবে স্যার। রাইট, যে অনুসারে আমি স্যার এই জন্য এখানে এক্সাম্পল গুলো আনছে। স্যার র্যাপিড গ্রোথ বলতে কি অ্যাকচুয়ালি হচ্ছে বিজনেস গ্রোথ কে বোঝানো হয়েছে না অন্য কিছু? জিনিসটা বিজনেস গ্রোথ, রাইট, বিজনেস গ্রোথ কে বোঝাচ্ছে। স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, এখন দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 120, 120, এইখানে মূলত এই বিজনেস রিস্কের কথা আলোচনা করলাম। এই রিস্ক গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, অর্থাৎ এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, যে স্টেপ গুলোর কথা আমরা বলেছি, সেই স্টেপ গুলো আলোচনা করা আছে পেজ নাম্বার 120, 120 নাম্বার পেজে দেয়া আছে। সবাই একটু বের করবেন, খুবই গুরুত্বপূর্ণ এরিয়া এগুলা। যেমন আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক প্র্যাকটিক্যালি আপনি যখন কাজ করতে যাবেন, অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করতে যাবেন, এগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করবো সবাইকে পেজ নাম্বার 120, 120 নাম্বার 120 নাম্বার পেজ দেখেন, একেবারে উপরেই বিজনেস রিস্ক কথা বলতেছে যে আইডেন্টিফাই রিলিভেন্ট বিজনেস রিস্ক। আমরা যে বিজনেস রিস্ক গুলোর কথা পড়লাম, প্রথম স্টেপে বলতেছে ফার্স্ট স্টেপটা হলো আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আপনার একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা অপারেট করতে যে, বা এর যে অবজেক্টিভ ফিক্স করা হয়েছে, স্ট্র্যাটেজি ফিক্স করা হয়েছে, এটা অর্জন করার জন্য কি কি বাধা আসতে পারে বা কি কি রিস্ক আপনাকে কনসিডার করতে হতে পারে, সেটাকে বলছে প্রথমে আপনাকে রিস্ক গুলো আইডেন্টিফাই করতে হবে। 1 নাম্বার স্টেপ, ফার্স্ট স্টেপ, আইডেন্টিফাই রিলিভেন্ট বিজনেস রিস্ক। সব রিস্ক না, বলছে রিলিভেন্ট, যেগুলো রিলিভেন্ট আপনার এই অপারেশনের সাথে, সেই রিলিভেন্ট বিজনেস রিস্ক গুলো আপনি আইডেন্টিফাই করবেন। তো প্রথমটা আপনি আইডেন্টিফাই করার পর বলতেছে এস্টিমেট দ্য সিগনিফিকেন্ট অফ রিস্ক। আপনি বললেন যে এইটা আপনার জন্য একটা রিস্ক, তো এইটা আইডেন্টিফাই করলে এই রিস্কটা যদি ঘটে, হ্যাঁ, তাহলে এটা কতটুকু ইম্প্যাক্ট পড়তে পারে অর্গানাইজেশনে, এর একটা এস্টিমেট আপনাকে করতে হবে। হ্যাঁ, বলছে প্রথমে আইডেন্টিফাই করার পর যদি রিস্কটা আসলেই ঘটে, তাহলে তার জন্য একটা এস্টিমেট কতটুকুন, হ্যাঁ, আমার ক্ষতি হতে পারে, বা বিজনেস অবজেক্টিভ মিট করতে কি ধরনের, হ্যাঁ,
প্রবলেম হতে পারে, এর একটা এস্টিমেট করতে বলছে। এস্টিমেট দ্য সিগনিফিকেন্স অফ রিস্ক, এটা এস্টিমেট করতে বলতেছে। থার্ড বলতেছে যে অ্যাসেস দ্য লাইকলিহুড অফ অকারেন্স, বলছে যে এই রিস্কটা আপনি আইডেন্টিফাই করলেন এবং মেজার করলেন, যে এস্টিমেট করলেন এর ইম্প্যাক্টটা কি হতে পারে, সিগনিফিকেন্সটা কি হতে পারে। এখন বলতেছে আপনাকে এখন অ্যানালাইসিস করতে হবে যে এই রিস্কটা, ঘটনাটা ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট, অ্যাসেস করতে হবে এটা অকারেন্স, এটা ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট, ঠিক কিনা। যদি ঘটে, হ্যাঁ, তাহলে আপনাকে এখন বলছে যে আপনি ধরলেন যে প্রবাবল 50% এই রিস্কটা ঘটার সম্ভাবনা, তাহলে বলতেছে এখন আপনাকে অ্যাকশন নিতে হবে কিভাবে এই রিস্কটা আপনি মিনিমাইজ করবেন বা এলিমিনেট করবেন। বলছে ডিসাইড আপন অ্যাকশনস, কি কি অ্যাকশন আপনি নিতে পারেন। তো প্রথম যে অ্যাকশনের কথা, এখানে কয়েকটা এক্সাম্পল দিছে যে আপনি স্ট্রং ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারেন এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য। এরপর বলছে যদি আপনি চাইলে ইন্স্যুরেন্স করতে পারেন, আপনি চাইলে অপারেশনটা আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। 3-4টে এক্সাম্পল আপনাদের বইয়ে দিয়েছে। তাহলে আমরা দেখলাম এন্টিটিজ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসে মোট 4টা স্টেপের কথা বলেছে। আমরা এখনই একটু মেমোরাইজ করার চেষ্টা করব। 1 নম্বরে বলছে বিজনেস রিস্ক গুলো আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বরে বলছে বিজনেস রিস্ক যখন আইডেন্টিফাই করবেন এটা এস্টিমেটও করতে হবে যে এর সিগনিফিকেন্সটা কতটুকু হতে পারে। থার্ড বলতেছে যে ওকে আপনি আইডেন্টিফাই করলেন, এস্টিমেট করলেন, এখন যদি ঘটনা ঘটে এই ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট, প্রবাবিলিটি, হ্যাঁ, এটার অকারেন্স, লাইকলিহুড, এটা আপনাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। এবং লাস্টেরটা বলছে যদি হয় তাহলে আপনাকে ডিসাইড আপন অ্যাকশন, রিস্ক যদি হয় কি কি অ্যাকশন আপনি নেবেন। ইন্টারনাল কন্ট্রোলস কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, ইন্স্যুরেন্স করার মাধ্যমে করতে পারেন, অথবা অপারেশন চেঞ্জ করতে পারেন টু অ্যাড্রেস দা রিস্ক। তো এইটাই হলো এন্টিটিস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে এন্টিটিস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস নিচের কোন কোন প্রসেস গুলো আপনাকে ফলো করতে হবে। 1 নম্বরে বললো আইডেন্টিফাই বিজনেস রিস্ক, 2 নম্বরে বললো এস্টিমেট দা সিগনিফিকেন্স অফ রিস্ক, 3 নম্বরে বললো অ্যাসেস দা লাইকলিহুড অফ অকারেন্স, ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু, এটা আপনাকে বললো, হ্যাঁ। এবং 4 নম্বরে বললো অ্যাবাভ অল, 5 নম্বরে বললো নান অফ দা অ্যাবাভ। কোনটা হবে আনসার? স্যার অ্যাবল। স্যার অ্যাবাবল স্যার। সো আপনাকে কিন্তু পুরোটাই মুখস্থ করতে হবে ভাই, হ্যাঁ। কিছু কিছু বিষয় তো আমাকে মেমোরাইজ করতে হবে, তাই না? আমরা তো ঠিক এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো যাতে আপনারা কি করতে পারেন, সঠিকভাবে আনসার দিতে পারেন, হ্যাঁ। পেজ নাম্বার 122 একেবারে উপরেই দেয়া আছে। এরপর দেখেন বলছে অ্যাসেসিং দ্য রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস উইল অলসো টেক প্লেস ডিউরিং অডিট রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাজ আইডেন্টিফাইং বিজনেস রিস্ক that management have identified with assist auditor in identifying audit risks as well. In terms of internal control, the auditor will have to evaluate each aspect of process. If during the audit, the auditor identify risks that the entity did not identify, the auditors will evaluate what this means for effectiveness of entities risk assessment process. অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। শুধুমাত্র কোশ্চেন নয়, আপনারা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবেন এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলতেছে? বলতেছে যে অডিটর যখন অডিট সার্ভিস বা অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করতে যাবে তখন কিন্তু সে বিজনেস রিস্ক অ্যাসেসমেন্ট করবে। কখন করবে? সাধারণত প্ল্যানিং স্টেজে এই কাজ করে থাকে কারা? অডিটররা, ঠিক কিনা? বলছে যে তারা কি করবে, বিজনেস রিস্ক গুলো আইডেন্টিফাই করবে, হ্যাঁ। As identify business risk that management have identified will assist auditor in identify audit risks as well. Clear? এই মাধ্যমে সে তার অডিট রিস্ক কি কি থাকতে পারে সেটাও সে কি করবে বলেন তো, আইডেন্টিফাই করবে বা ডিটারমাইন করবে। এখানে বলতেছে যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসতে পারে। বলতেছে the auditor will have to evaluate each aspect of this process. If during the audit the auditor identify risks that the entity did not identify, the auditor will evaluate
what this means for the effectiveness of entities risk assessment process। বলছে অডিটর নিজেও তো কি করবে, রিস্ক অ্যাসেস করবে, এবং অ্যাসেস করতে যে যদি দেখে যে অর্গানাইজেশন কি করে নাই, এই রিস্ক গুলো আইডেন্টিফাই করে নাই বা করতে ব্যর্থ হয়েছে, তাহলে অডিটর কোশ্চেন করতে পারে তাদের যে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস আছে এইটা কি সঠিকভাবে তারা কি করতেছে কিনা, বলেন তো এই প্রসেসটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। যদি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয়, তাহলে অর্গানাইজেশনের যে অবজেক্টিভ, মিশন, ভিশন ফিক্স আপ করা হয়েছে সেটা অ্যাচিভেবল হবে না বা অ্যাচিভ করতে পারবে না। তো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে কি না যে অডিটর এই যে বিজনেস রিস্কের কথা বলা হচ্ছে এগুলো তারা এভালুয়েট করবে কি করবে না, এটা অডিটরের দায়িত্বে আছে কি নাই, ইয়েস আর নো, কি হবে ভাই? অথবা স্যার বলতে পারে আপনি এগ্রি না, করেন কি yes, করেন sir. না? স্যার অফ কোর্স ইয়েস। ইয়েস। কোন তো এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে, কাছে যদি আপনার কাছে হাইলাইটার থাকে অথবা পেন থাকে, কলম থাকে, একটু আপনারা এখনই মেনশন করে রাখেন। পেজ নাম্বার 120 একেবারে উপরে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের নিচেই কিন্তু এই কথাগুলো বলা আছে। হ্যাঁ, অডিটর কি করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসুরেন্সের জন্য, অ্যাসুরেন্স পরীক্ষার জন্য, হ্যাঁ গুরুত্বপূর্ণ। জি স্যার আমি করে ফেলছি। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম এন্টিটিস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস এর ডেফিনেশন আলোচনা করেছি, বিজনেস রিস্ক এর ডেফিনেশন আলোচনা করেছি, এবং এন্টিটিস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস যে 4টা ধাপ, প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। একজন অডিটর অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে তার কি কি দায়িত্ব আছে সেইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। অর্থাৎ আমাদের কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোলস এর সেকেন্ড কম্পোনেন্টটা নিয়ে আমরা আলোচনা করলাম, বিজনেস রিস্ক এন্ড দ্য এন্টিটিস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। পেজ নাম্বার 190 এবং 120 এইখান থেকে আলোচনা করেছি, এবং আইসা 315 বিভিন্ন অংশ থেকে আমরা আলোচনা করেছি, যেগুলোর স্পেসিফিক রেফারেন্স আপনাদের বইয়ে দেয়া আছে। সবাই একটু রেফারেন্স দেখে পারলে আইসাটা একটু পড়বেন। হ্যাঁ, এটা আমি সবাইকেই রিকোয়েস্ট করি অ্যাজ এ টিচার, অথবা আপনি যেভাবেই মনে করেন যে এটা অবশ্যই আপনার দেখা উচিত। হ্যাঁ, অবশ্যই দেখা উচিত। উইদাউট রেফারেন্সে কোনো কিছু পড়া উচিত না, নিজের শেখাটাও ঠিক হবে না তখন, বা অন্যকে আপনি যদি শেখান রেফারেন্স ছাড়া সেটাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব কম্পোনেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোলের থার্ড কম্পোনেন্ট, মনিটরিং অফ কন্ট্রোলস। মনিটরিং অফ কন্ট্রোলস আপনারা সবাই একটু আপনাদের বইয়ের পেজ নাম্বার 120 বের করেন। সবাই একটু পেজ নাম্বার 120 বের করেন। স্যার বের করা আছে। স্যার আপনার কি শোনা যাচ্ছে না? ভাই হতে পারে আজানের জন্য। জি, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, পেজ নাম্বার 120 মনিটরিং অফ কন্ট্রোলস নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা বলেছিলাম যে একটা প্রতিষ্ঠান কি করবে, বিজনেস রিস্ক গুলো আইডেন্টিফাই করবে, তাই না? এটা অন্য আলোচনা, সেকেন্ড কম্পোনেন্ট। এখন মনিটরিং অফ কন্ট্রোলস এর ক্ষেত্রে কি কি বিষয়, তাই না? একটা অর্গানাইজেশন তার যে ম্যানেজমেন্ট আছে বা দোজ চার্জেস গভর্নেন্স আছে, তারা কি করবে, তারা ইন্টারনাল কন্ট্রোলস গুলো ডিজাইন করবে বা ইমপ্লিমেন্ট করবে, তাই তো? সো এই যে ইন্টারনাল কন্ট্রোলস তারা ডিজাইন করলো বা ইমপ্লিমেন্ট করলো, এই ইন্টারনাল কন্ট্রোলস ডিজাইন করলো বা ইমপ্লিমেন্ট করলো, এটা কি সঠিকভাবে অপারেট করতেছে কিনা, স্মুথলি অপারেট করতেছে কিনা,
সেটা অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে কি নাই, কি মনে করেন আপনারা? যে আপনি একটা প্রসেস ডিজাইন করলেন এবং ইমপ্লিমেন্ট করলেন, তো এটা কি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এটা অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে কিনা? আছে স্যার। অ্যাসেসমেন্ট প্রয়োজন আছে স্যার। অবশ্যই আছে। সেইটা কিভাবে করবে? সেইটা করবে মনিটরিং অফ কন্ট্রোলস এর মাধ্যমে। অর্থাৎ যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এই ইন্টারনাল কন্ট্রোলস গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, হ্যাঁ, সেইটা কি করবে, কি কার মাধ্যমে করবে? মনিটরিং এর মাধ্যমে, থার্ড কম্পোনেন্টের মাধ্যমে। হ্যাঁ, বলছে an entity should review its overall control system to ensure that it still meets its objectives, it still operates effectively and efficiently, and that necessary corrections to the system are made on a timely basis. বলছে তিনটা অবজেক্টিভ এখানে বলতেছে। এক নাম্বার বলছে যে সমস্ত ইন্টারনাল কন্ট্রোলস গুলো অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করতেছে, এটা তার অবজেক্টিভ, যে অবজেক্টিভ গুলো ফুলফিল করার জন্য এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেই অবজেক্টিভ গুলো ফুলফিল করতে পারতেছে কিনা। সেকেন্ড বলতেছে এটা ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা, যেটা অর্গানাইজেশনের অবজেক্টিভ বা স্ট্র্যাটেজি গুলো কি করতে পারবে বা অ্যাচিভ করতে পারবে। এবং লাস্টেরটা বলতেছে the necessary correction in the system are made only timely basis. যদি কোনো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমে কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে, যদি কোথাও কোথাও কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, তাহলে টাইমলি বেসিসে এটা ইমপ্রুভ করা হচ্ছে কিনা, যাতে ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইফেক্টিভলি কি করে, অপারেট করে। হ্যাঁ, একটু আগেই আমরা একটা কোশ্চেন করেছিল আমাদের এক ভাই, যে এই যে কিসের কথা বলেন তো, যদি আমাদের র্যাপিড গ্রোথ হয়, তাই না, সেখানে আমরা এক্সাম্পল দিয়েছিলাম আমাদের যে ইন্টারনাল কন্ট্রোলস আছে সেটা অ্যাড্রেস করতে পারতেছে কিনা, সেখানে কোনো চেঞ্জ আনতে হবে কি না, এই আর কি। তো যাই হোক, আমরা দেখলাম যে মনিটরিং অফ কন্ট্রোলস যে থার্ড কম্পোনেন্টটা আছে, এই থার্ড কম্পোনেন্টে যেটা বলতেছে যে এনটিটি কি করবে, মনিটর করবে তার কন্ট্রোলস গুলো ইফেক্টিভলি এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা। তিনটা অবজেক্টিভ কি করবে, এনশিওর করবে যে অবজেক্টিভ নিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটা মিট করতে পারতেছে। সেকেন্ডটা বলছে ইট স্টিল অপারেটস ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে। এবং লাস্টেরটা বলতেছে যদি কোথাও কোনো কারেকশনের প্রয়োজন হয় সেটা কি করতে হবে, টাইমলি বেসিসে কারেক্ট করতে হবে। এটা বলছে মনিটরিং অফ কন্ট্রোলস এর অবজেক্টিভ। This is often a role undertaken by a company's internal audit system, হ্যাঁ, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। তারপর বলছে উই শ্যাল সি ইন চ্যাপ্টার 9, বলছে যে এই যে কাজের কথা আমরা বলতেছি, যে এই কাজটা, এই মনিটরিং, এই কাজটা তাহলে কে করবে, বলতেছে যে ওই অর্গানাইজেশনের যে সমস্ত ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, যারা আছে দায়িত্বে আছে, তারা এই কাজটা করতে পারে। চ্যাপ্টার 9-এ ইন্টারনাল অডিটের উপর ইন ডিটেলস আলোচনা আছে, সো এখানে আমরা আর এই আলোচনাটা করব না, তাহলে রিপিট হয়ে যাবে। আমি নিজেই যেহেতু চ্যাপ্টার 9 পড়াবো, তখন ইন্টারনাল অডিটের উপর ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। আপাতত জেনে রাখেন মনিটরিং অফ কন্ট্রোলস, এইটা অ্যাসেস করার বা মনিটর করার দায়িত্বে কারা কারা থাকতে পারে, ওই প্রতিষ্ঠানের যারা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে তারা এই কাজটা করতে পারে। আচ্ছা, it is important to discuss control with internal auditors at the planning phase. The internal auditors may, as part of monitoring of controls, have found control weaknesses that external auditors should be aware of. এইটা একটু সবাই মার্ক করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। যদি বই থাকে এই লাইনটা সবাই একটু মার্ক করেন। বলতেছে যে এক্সটার্নাল অডিটর প্ল্যানিং ফেজে ইন্টারনাল অডিটরের সাথে কথা বলবে কোথায় কোথায় উইকনেস আছে, সেই বিষয়গুলো যাতে তারা কি করতে পারে, অ্যাড্রেস করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আবারও আমি রিপিট করতেছি,
The internal auditors may, as part of their monitoring controls, have found control weaknesses. তারা control weakness পেতে পারে internal controls এর, that the external auditor should be aware of. যেগুলো সম্পর্কে কি থাকবে বলেন তো, এক্সটার্নাল অডিটর অ্যাওয়ার থাকবে, সেগুলো তারা অ্যাসেস করবে, সেটা মেজর না মাইনর, সেটা তার অডিট ওপিনিয়নে কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনে কোনো ধরনের ইম্প্যাক্ট আছে কিনা, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রেজেন্ট করতে কোনো ধরনের কি আছে কিনা বলেন তো, বাধা আছে কিনা, এই বিভিন্ন বিষয়গুলো ক্লিয়ার। এখান থেকে এমসিকিউ আসতে পারে, বলতে পারে যে মনিটরিং অফ কন্ট্রোলস এর অবজেক্টিভ গুলো কি কি, বা কেন, ওয়াই অর্গানাইজেশন ইন্টারনাল কন্ট্রোলস এর মনিটর করবে, ঠিক কিনা। এক নম্বরে বললো যে অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোলস গুলো এর যে অবজেক্টিভ ফিক্স করেছে, সেটা যে অবজেক্টিভে ইন্টারনাল কন্ট্রোলস ফিক্স আপ করা হয়েছে সেটা মিট করতেছে কিনা। সেকেন্ডটা বলতে পারে যে এটা ইফেক্টিভলি এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা। থার্ড বলতে পারে যে টাইমলি কারেকশন দেওয়া হচ্ছে কিনা। ফোর্থ বললো অ্যাবাভ অল, ফিফথ বললো নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে আনসার বলেন তো ভাই? স্যার অ্যাবাভ অল। Above all. অ্যাবাভ অল। সো আপনারা এগুলো যদি একটু মেনশন করে না রাখেন বা একটু মেমোরাইজ না করেন, তাহলে কিন্তু আনসার দিতে পারবেন না। খুবই কি হবে বলেন তো, খুবই মানে যেটা বলে আপনি সঠিক আনসার দিতে পারবেন না তখন। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এক্সটার্নাল অডিটর ইন্টারনাল অডিটরের সাথে কমিউনিকেট করবে কিনা অডিট করার সময়, ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেসমেন্টের সময় কোন ধরনের উইকনেস পেয়েছে কিনা। এটা আপনি এগ্রি করেন কি করেন না? ইয়েস অর নো, কি হবে Yes. আনসার? স্যার ইয়েস স্যার। ইয়েস বলতে পারে যে কোন স্টেজে, কোন স্টেজে এই এক্সটার্নাল অডিটর ইন্টারনাল অডিটরের সাথে কমিউনিকেট করবে, ঠিক কিনা। জি স্যার স্যার। মনিটরিং অফ কন্ট্রোল সিস্টেম। মনিটরিং কন্ট্রোল। অবশ্যই। কোন স্টেজে বলতে পারে? প্ল্যানিং স্টেজ, এক্সিকিউশন স্টেজ, কমপ্লিশন স্টেজ। কোন স্টেজ? প্ল্যানিং স্টেজে। Planning stage. প্ল্যানিং স্টেজ। প্ল্যানিং স্টেজ, রাইট। একটু সবাই মেনশন করে রাখেন আপনাদের বইয়ে, আপনাদের সুবিধার্থেই বলছি, একটু সবাই মেনশন করে রাখেন এক্সাম দেওয়ার আগের দিন, যাতে এগুলো একটু দেখে যেতে পারেন সঠিকভাবে, কোথা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে আর কি। এরপর বলতেছে, দেখেন বলছে ইন স্মল কোম্পানিজ দ্যাট ডোন্ট হ্যাভ অ্যান ইন্টারনাল অডিট ফাংশন, দ্য কোম্পানি মে মেক ইউজ অফ অডিটর ফিডব্যাক টু এনশিওর দ্যাট কন্ট্রোলস কন্টিনিউ টু অপারেট ইফেক্টিভলি। বলতেছে যে যারা স্মল কোম্পানি আছে তাদের আসলে সবসময় সামর্থ্য নাও থাকতে পারে, কি করার, সামর্থ্য নাও থাকতে পারে অ্যাড্রেস করার। কি অ্যাড্রেস করার? বলছে যে তাদের ইন্টারনাল কন্ট্রোলস যে ইমপ্লিমেন্ট করেছে এটা অপটিমালি অপারেট করতেছে কিনা, সেক্ষেত্রে তারা এক্সটার্নাল অডিটরের উপর কি করতে পারে, নির্ভর করতে পারে। বলছে যে দ্য কোম্পানি মে মেক ইউজ অফ অডিটরস ফিডব্যাক। এই যে আপনার অডিট করার পর যে ধরনের ম্যানেজমেন্ট রিপোর্ট দেন, তাই না, দেন না, কি কি ডেফিসিয়েন্সি আপনারা পেয়েছেন, তাই না, এরপর আপনারা একটা রিপোর্ট দিয়ে থাকেন। তো বলছে যে এই রিপোর্ট গুলো তারা এখন ব্যবহার করতে পারে, অডিটরের ফিডব্যাক হিসেবে তারা ইউজ করতে পারে, টু এনশিওর দ্যাট কন্ট্রোলস কন্টিনিউ টু অপারেট ইফেক্টিভলি তাদের ইন্টারনাল কন্ট্রোলসটা অপারেট করতেছে কিনা এটার জন্য। says a management report at end of the audit outline and weakness they have observed in internal controls। যেটা আমি বলতেছিলাম যে আমরা কাজের শেষে ম্যানেজমেন্টকে একটা রিপোর্ট দিয়ে থাকি, যেগুলো আমাদের কাছে ম্যাটেরিয়াল মনে হয় না, বাট রিলিভেন্ট রিস্ক টু দা অর্গানাইজেশন, তার উপর আমরা ম্যানেজমেন্ট রিপোর্ট তাদেরকে প্রোভাইড করে থাকি, তাই তো। এই ম্যানেজমেন্ট রিপোর্টটা তারা এখন কি করতে পারে, ইউজ করতে পারে ইন্টারনাল কন্ট্রোলসটা ইফেক্টিভলি বা অপটিমালি অপারেট করতেছে কিনা এটার জন্য। Auditor are also required by ISA to identify control weakness observed to those with governance. However, this doesn't remove the onus from the companies itself
টু মনিটর ইটস ওন ইন্টারনাল কন্ট্রোল। এখানে স্পষ্ট বলে দিয়েছে যদিও এক্সটার্নাল অডিটর যারা আছে, যদিও এক্সটার্নাল অডিটর যারা আছে তাদের কাজের উপর নির্ভর করতেছে ম্যানেজমেন্ট, বাট স্টিল এটা ম্যানেজমেন্টের ডিউটি কি করা, টু অ্যাসেস, হ্যাঁ অ্যাসেস করবে ওই ইন্টারনাল কন্ট্রোলস গুলো এটা অপটিমালি অপারেট করতেছে কি না। বুঝতে পেরেছেন? এইটাই। তাহলে আমরা এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম মনিটরিং অফ কন্ট্রোলস, মনিটরিং অফ কন্ট্রোলস নিয়ে, মনিটরিং অফ কন্ট্রোলস নিয়ে। এখানে আমরা দেখলাম যে মনিটরিং অফ কন্ট্রোলস বলতে কি বোঝাচ্ছে, তার কি কি অবজেক্টিভ তারা ফুলফিল করবে, কে এই কাজটা করবে, তাই তো? স্মল কোম্পানির ক্ষেত্রে তারা অডিটরের উপর কতটুকু নির্ভর করতে পারে, এই তো, তাই না? এই বিষয়গুলো আমি আবার রিপিট করছি, পেজ নাম্বার 120 120 নাম্বার পেজে মনিটরিং অফ কন্ট্রোলস নিয়ে আলোচনা আছে, যেটা আমি আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম আর কি। হ্যাঁ, ওকে। এখন আচ্ছা, আমি ফোর্থ কম্পোনেন্ট শুরু করব। আপনাদের আমাকে ছুটি কয়টায় দিতে হবে? হ্যাঁ, গতদিন তো আপনারা বলেছিলেন যেহেতু ব্রেক না দিয়ে 10 মিনিট আগে ছেড়ে দিতে, আজকেও কি ঠিক একই প্রসেস আমি ফলো করব? কি বলেন ভাই? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। স্যার স্যার, স্যার same ঈদটা process তো follow স্যার করলে ভালো হবে। 6:10 আপনি 5:30 পর্যন্ত বা 40 পর্যন্ত পড়ান স্যার। ভাই নামাজ নামাজ পড়তে হবে। 5টা 15 পর্যন্ত সময় দেয়া, গতদিন আপনারা বলেছিলেন ব্রেক না দিয়ে 10 মিনিট আগে ছেড়ে দিতে। হ্যাঁ, কারণ বিশেষ অনেকের অনেক থাকবে, হ্যাঁ জি স্যার, ইফতারের নামাজ সময় থাকে হয়ে স্যার। যাবে। আসলে তো নামাজ থাকে। আমি এটাই ফলো করব। হ্যাঁ, আমি জি ঠিক স্যার। 10 মিনিট আগে ছেড়ে দিব, যেহেতু কোনো ব্রেক দিচ্ছি না। 5টা স্যার 5:05 আমি ছেড়ে দিব। স্যার আগের দিনের রুলটা ফলো করেন। স্যার 5:15 ঠিক পর্যন্ত যেটা স্যার সেটাই পড়ান স্যার। যে ভালো হয়। ওকে, ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমি সেইভাবে পড়াচ্ছি। তাহলে আমি আর একটা কম্পোনেন্ট পড়ায় শেষ করবো। আর আমি তো আপনাদের বলেছি আমি এইভাবে প্রত্যেকটা টপিক দিয়ে আমি শেষ করব। আমার যতগুলো ক্লাস প্রয়োজন হবে আইসিবি থেকে দিবে, কোনো টেনশনের কেস, কোনো কারণ নাই, ঠিক আছে? আমি জি এভাবেই স্যার। শেষ করবো। আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবে আপনি আমাকে করেন, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, এবার আসেন আমরা কম্পোনেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোল, এটার আমরা আমরা আজকে ফোর্থ কম্পোনেন্টটা আলোচনা করে আমরা আমাদের ক্লাস আজকে শেষ করব। সবাই একটু বের করবেন পেজ নাম্বার 120 120 নাম্বার পেজ, পেজ নাম্বার 120 120 নাম্বার পেজ। ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন, এটা হলো ফোর্থ কম্পোনেন্ট বলতেছে। আমরা 5টা কম্পোনেন্টের আজকে ফোর্থ কম্পোনেন্ট পড়তেছি। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব ফিফথ কম্পোনেন্টটা পড়লেই আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। হ্যাঁ, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, শুধুমাত্র এক্সামের জন্য নয়। আমি বারবারই রিপিট করতেছি, আপনারা যারা বিভিন্ন সিএ ফার্মে কর্মরত আছেন, আপনারা যখন অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করতে যাবেন, এই ইন্টারনাল কন্ট্রোলস অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ অডিট প্রসেসের। শুধু অডিটের জন্য নয়, আপনারা যদি যখন আপনাদের এই কোর্স কমপ্লিট হবে, আপনারা নিজেরাও যখন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন, হ্যাঁ কর্মরত অবস্থায় এই ইন্টারনাল কন্ট্রোলস গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকা আপনাদের জন্য খুবই জরুরি, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে আর কি। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করব আপনারা সঠিকভাবে এই চ্যাপ্টার গুলো পড়বেন। চ্যাপ্টার 5 শুধুমাত্র এক্সামের জন্য নয়, প্র্যাকটিক্যালি কিভাবে এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে, অডিট করতে যখন যাবেন চেষ্টা থাকবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলস গুলো তারা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছে এই সম্পর্কে আপনার সঠিক ধারণা নেওয়া। হ্যাঁ, ওকে। এখন আসেন ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন, এটা আমাদের ফোর্থ কম্পোনেন্ট। আমার যে
5টা কম্পোনেন্ট, এর 4th কম্পোনেন্ট ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন, পেজ নাম্বার 120 এখানে দেওয়া আছে। এটা পড়াই আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব। এখানে বলতেছে যে অ্যান ইনফরমেশন সিস্টেম কনসিস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেম কনসিস্ট অফ কি বলছে? ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার, পিপল, প্রসিডিউরস এন্ড ডেটা। ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সিস্টেম বলতে তারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে ইনফরমেশন সিস্টেম বলতে আমরা ইনফ্রাস্ট্রাকচারকে বোঝাবো। ইনফ্রাস্ট্রাকচারের ভেতর আমার ফিজিক্যাল এন্ড হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকতে পারে, এটা এর সাথে সফটওয়্যার থাকতে পারে, পিপল যারা এটা ইমপ্লিমেন্ট করবে তারা থাকতে পারে, এবং ডেটা ইনফরমেশন। হ্যাঁ, আপনারা যখন ইনফরমেশন সিস্টেম আলাদা একটা সাবজেক্টই আছে আইটি, তখন এর উপর ইন ডিটেলস ধারণা আপনারা নেবেন। আপাতত আমরা জেনে রাখি ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝাচ্ছে। তো ইনফরমেশন সিস্টেম বলতে বোঝাচ্ছে যে ইনফরমেশন সিস্টেম কনসিস্ট অফ আপনার ফিজিক্যাল এন্ড হার্ডওয়্যার কম্পোনেন্ট, সফটওয়্যার, পিপল, প্রসেস এন্ড ডেটা। এইটাকে বলতেছে ইনফরমেশন সিস্টেম। এখন বলেন যে এর ডেফিনেশনে এটা বললো এ কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। এটাকে বলতেছে এই ইনফরমেশন সিস্টেম কি? এইটা ইন্টারনাল কন্ট্রোলস এর একটা কম্পোনেন্ট। কেন ভাই? আপনারা জানেন এই ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে কি হয়, তাই না? আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা প্রিপেয়ার করে থাকি, এর তথ্য উপাত্তগুলো আমরা ইনফরমেশন সিস্টেম থেকে কিনি না। ডে টু ডে অপারেশনের বিভিন্ন ডেটা এখান থেকে আমরা নিয়ে থাকি। আপনারা জানেন, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন অডিট করতে যাবেন, এই আলোচনার বাইরে যদি আমি একটু ছোট্ট এক্সাম্পল দিই, আপনারা দেখবেন তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেম ইউজ করতেছে, তাই না? সফটওয়্যার ইউজ করতেছে, হ্যাঁ, হার্ডওয়্যার ইউজ করতেছে। কি করার জন্য? তাদের এই ডেটা ইনফরমেশন কি করার জন্য বলেন তো? প্রসেস করার জন্য, তাই না? আমরা জাস্ট ডেটা, আপনি যদি ট্রানজেকশনের কথা চিন্তা করেন, একটা ট্রানজেকশন ইনিশিয়েট করা, অর্থাৎ সেটা আমরা ইনপুট দিচ্ছি, প্রসেস হচ্ছে এবং আউটপুট হচ্ছে, তাই তো? এই আউটপুট নিয়ে আমরা কি করতেছি বলেন তো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করতেছি। যাই হোক, এটা অন্য আলোচনা। আমরা দেখি এটা বলতেছে ইনফরমেশন সিস্টেম হলো ইন্টারনাল কন্ট্রোলস এর একটা কম্পোনেন্ট, যেটা বলতেছে 4th কম্পোনেন্ট। এই ইনফরমেশন সিস্টেম বলতে বোঝাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার, এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই থাকতে পারে। এরপর বলতেছে পিপল, প্রসেস এন্ড ডেটা। A component of internal control that includes the financial reporting system, যেটা আমি বলতেছিলাম, আমরা এই ইনফরমেশন সিস্টেমের ভেতর কি থাকবে? আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম আছে এইটা থাকবে। এতক্ষণ আমি যেটা আলোচনা করতেছিলাম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম, আপনি ডেটা ইনপুট দেবেন, এই ডেটা প্রসেস হবে এবং আউটপুট বেরোবে। সেই আউটপুটের উপর ভিত্তি করে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে থাকি। তো বলতেছে যে এ কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল দ্যাট ইনক্লুডস দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম কনসিস্ট অফ প্রসিডিউরস এন্ড রেকর্ডস established to initiate, record, process and report entities transactions as well as events and conditions to maintain accountability for the related assets, liability and equity. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। এটা কাকে নিয়ে কাজ করতেছে? বলতেছে এটা ইনক্লুডস, এর আন্ডারে আছে কে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। এটা কি করতেছে? প্রত্যেকটা ট্রানজেকশন ইনিশিয়েট, রেকর্ড, প্রসেস এন্ড রিপোর্ট। আপনি একটা ট্রানজেকশন কি হলো? একটা ইভেন্ট অথবা একটা ট্রানজেকশন, এইটা আমরা কি করতেছি? বুকস অফ অ্যাকাউন্টসে আমরা কি করতেছি? রেকর্ড করতেছি, প্রসেস হচ্ছে এবং রিপোর্ট বেরোচ্ছে, তাই না? প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য। এখানে বলতেছে যে শুধুমাত্র ট্রানজেকশন গুলো না, কোনো ইভেন্ট এবং কন্ডিশন সেগুলো কি করা হচ্ছে বলেন তো? লিপিবদ্ধ করা হচ্ছে। টু মেইনটেইন, কি করার জন্য? টু মেইনটেইন অ্যাকাউন্টেবিলিটি ফর দ্য রিলেটেড অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটি। ওই যে আমরা প্রথম দিন পড়েছিলাম রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল, বা ইন্টারনাল কন্ট্রোল কেন আমরা ইমপ্লিমেন্ট করব, তাই না? যে আমরা রিলিভেন্ট ইনফরমেশন বা আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম আছে, এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে আমরা যে তথ্য উপাত্ত দিচ্ছি কাদেরকে? ইউজার্স অফ দা
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তারা যেন সঠিক ইনফরমেশন পেয়ে থাকে, তাই না? বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যারা আছে সেটার কথা বলছি। সো ইন্টারনাল কন্ট্রোল, এই ইন্টারনাল কন্ট্রোল যেটা আমরা ইমপ্লিমেন্ট করব তার অন্যতম অবজেক্টিভ থাকবে যাতে আমরা সঠিক তথ্য উপাত্ত কি করতে পারি, আমরা আমাদের ইউজারদের সাথে শেয়ার করতে পারি। তো বলতেছে যে ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে দ্যাট ইনক্লুডস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম consist of procedure and record established to initiate, record, process and report entity transactions. এন্টিটির প্রত্যেকটা ট্রানজেকশন সঠিকভাবে রেকর্ড করা হচ্ছে, প্রসেস করা হচ্ছে বা রিপোর্ট করা হচ্ছে, এবং মেইনটেইন করবে অ্যাকাউন্টেবিলিটি ফর দ্য রিলেটেড অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটি। অর্গানাইজেশনের যে অ্যাসেট আছে, যে লায়াবিলিটি আছে বা ইকুইটি আছে, এটার অ্যাকাউন্টেবিলিটিটা কি করবে, এনশিওর করবে সঠিক ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মাধ্যমে। যাই হোক, এই ছোট্ট একটা ডেফিনেশন বা আমি ইন ডিটেলস আলোচনা করলাম, আমার অন্যতম একটা অবজেক্টিভ আছে, কারণ যখন আমরা কম্পোনেন্ট 5 করব কন্ট্রোল অ্যাক্টিভিটিস, এইটার আন্ডারে আমি যেগুলো আলোচনা করেছি এই ডেফিনেশনের বাইরে প্রত্যেকটা বিষয় লাগবে পরবর্তী কম্পোনেন্ট করতে, ওখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে, বা প্র্যাকটিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলস অ্যাসেস করবেন আর কি। তো আপনারা এই ডেফিনেশনটা পাবেন, আমি আবার রিপিট করছি, পেজ নাম্বার 120, 120 নাম্বার পেজের 2.4, দ্য ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বলছে, এই ফোর্থ কম্পোনেন্টের ক্ষেত্রে অডিটর কি কি বিষয়ে ইন্টারেস্টেড থাকবে, কি কি বিষয়ে ইন্টারেস্টেড থাকবে। 1 নাম্বার বলছে দ্য ক্লাসেস অফ ট্রানজেকশন দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্লাসেস অফ ট্রানজেকশনস দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অডিটর ক্লাসেস অফ ট্রানজেকশনস এর প্রতি খুবই কি থাকবে, তারা অডিটর অবশ্যই কি করবে, ইন্টারেস্টেড থাকবে যে ক্লাস অফ ট্রানজেকশন যেগুলো সিগনিফিকেন্ট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেট। অর্থাৎ আমরা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটু দেখি, আপনারা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা কম্পোনেন্ট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, বা বাংলায় আপনারা উদ্বৃত্তপত্র নামে জানেন, এখানে দেখবেন আমরা অ্যাসেটের আন্ডারে, অ্যাসেটকে আমরা দুই ভাগে ভাগ করে প্রেজেন্ট করতেছি, একটা ধরেন কারেন্ট অ্যাসেট, একটা নন কারেন্ট অ্যাসেট। এর এই কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখবেন কি কি আছে, যেমন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আপনারা পেতে পারেন। এইটাকে বলতেছে একটা ক্লাস অফ ট্রানজেকশনস। এই ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রিলেটেড যাবতীয় ট্রানজেকশনস গুলো একসাথে লিপিবদ্ধ করে এখানে কি করছে, প্রেজেন্ট করেছে, তাই তো? যে তথ্যটা আমাদের ইউজার, ওয়াইড রেঞ্জ অফ ইউজার্স কি করতেছে, ব্যবহার করবে তার ইকোনমিক ডিসিশন নেয়ার। এই জন্য বলছে অডিটর যখন অডিট করতে যাবে তিনি অবশ্যই ইন্টারেস্টেড থাকবেন এই ক্লাস অফ ট্রানজেকশনস গুলো সঠিকভাবে রিপোর্ট করা হচ্ছে কি না, এইটার কথা বলতেছে। সেকেন্ডটা বলতেছে the procedures by which transaction are initiated, recorded, processed, corrected and reported। বলছে আপনাকে এখন প্রসিডিওরটা চেক করতে হবে। এই যে ইনপুট দিচ্ছেন, প্রসেস হচ্ছে, আউটপুট বেরোচ্ছে, এইটা কি আছে কিনা বলেন তো, ঠিক আছে কিনা, এইটার প্রতিও ইন্টারেস্টেড থাকতে হবে। যদি ইনপুটে ভুল হয় তাহলে প্রসেস হলো ভুল, আউটপুট রিপোর্ট, আউটপুট রেজাল্টটা খারাপ আসলো কোনো কারণে, যেগুলো সঠিকভাবে ইনিশিয়েট হচ্ছে কিনা, সঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা, প্রসেস হচ্ছে কিনা, বা যদি কোথাও কারেকশনের প্রয়োজন হয় কারেকশন দেওয়া হচ্ছে কিনা, এবং ফাইনালি রিপোর্টিংটা ঠিক হচ্ছে কিনা। এরপরে বলতেছে the related accounting records and supporting information, বলছে যে অ্যাকাউন্টিং রেকর্ডস যেটা নিয়ে আপনারা কাজ করবেন এটার প্রপার সাপোর্টিং ডকুমেন্ট আছে কিনা, অর্থাৎ এই ডকুমেন্টের উপর বেস করে ট্রানজেকশন গুলো ইনিশিয়েট করা হয়েছে কিনা, রেকর্ড করা হয়েছে কিনা, বা রিপোর্ট করা হচ্ছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ রিলেভেন্ট ডকুমেন্টস, বুঝতে পারছেন?
সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস, হ্যাঁ, যেটার উপর ভিত্তি করে আমরা ট্রানজেকশন গুলো ইনিশিয়েট করতেছি, রেকর্ড করতেছি বা প্রসেস করতেছি। এবং লাস্টেরটা বলছে দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন তারা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে করতেছে কিনা, অর্গানাইজেশনের যে সমস্ত অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন গুলো আছে সেগুলো কমপ্লাই করে করা হচ্ছে কিনা, যদি তারা আইএফআরএস বা আইএস ফলো করে থাকে এই অনুসারে, বা তাদের যে অ্যাকাউন্টিং পলিসি আছে এই পলিসিস গুলো ফলো করেই তারা করতেছে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছে কিনা, এই সম্পর্কে অডিটরকে কি থাকতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে বা ইন্টারেস্টেড থাকতে হবে। সো আমি আবারও রিপিট করছি, অডিটর উইল বি ইন্টারেস্টেড ইন কি কি বিষয়ে, ক্লাসেস অফ ট্রানজেকশনস গুলো সম্পর্কে সে ইন্টারেস্টেড থাকবে, ট্রানজেকশন গুলো সঠিকভাবে ইনিশিয়েট হচ্ছে, রেকর্ড হচ্ছে, প্রসেস হচ্ছে বা কারেক্ট হচ্ছে কিনা বা রেকর্ড হচ্ছে কিনা এটা সম্পর্কে সে অ্যাওয়ার্ড থাকবে, ইন্টারেস্টেড থাকবে। এরপর বলছে যে অ্যাকাউন্টিং যে রেকর্ড হচ্ছে সেগুলো প্রপার সাপোর্টিং ডকুমেন্টের মাধ্যমে রেকর্ডটা হচ্ছে কিনা সেটার প্রতি সে অ্যাওয়ার্ড থাকবে। এবং লাস্টেরটা বলছে যে প্রসিডিওর ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা প্রিপেয়ার করবে, এই প্রসিডিওর সঠিকভাবে ফলো করে তারা কি করতেছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতেছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই অডিটরকে কি করতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে বিফোর, বলেন তো বিফোর অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্ট অ্যান্ড আফটার অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্ট। আপনারা এঙ্গেজমেন্ট প্রসিডিওর যখন পড়বেন তখন দেখবেন এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করার আগেও আমাদেরকে অনেকগুলো বিষয় কনসিডার করতে হয়, এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করার পরেও আমাদেরকে কি করতে হবে, অনেক বিষয়গুলো কনসিডার করতে হবে। আমি বিশ্বাস করি অ্যাকসেপ্টেন্স প্রসিডিওর চ্যাপ্টারে নাইমা আপু ইন ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করবে। তো যাই হোক, স্যার এখানে আমরা আরেকটা এখানে এন্ট্রি ছিল দেখলাম স্যার। Sir, manual shown 5 component. Sir, but স্যার এখানে স্যার যে হাউ মেনি ইনফরমেশন সিস্টেম ক্যাপচার ইভেন্টস আদার দ্যান ট্রানজেকশন দ্যাট আর সিগনিফিকেন্ট টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই এন্ট্রিটা বাদ দিয়েছে স্যার। আসতেছি ভাই, আমি এখনো শেষ করি নাই, 4 নাম্বার পড়াচ্ছি, যে কোশ্চেন করেছেন প্লিজ পেয়ে yes, যাবেন, sir. আমি পড়াবো ওটা ভাই ওটা আমি পড়াই নাই এখন। সো আপনারা দেখেন পেজ নাম্বার 120 এর 2.4 আমরা পড়াচ্ছি, এর 4টা আমি আলোচনা করছি, একটা এখনো বাদ আছে যেটাকে বলতেছে হাউ দ্য ইনফরমেশন সিস্টেম ক্যাপচার ইভেন্টস আদার দ্যান ট্রানজেকশন দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা কেন আমি আলাদা রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করতেছিলাম ইভেন্টস এর কথা বা কন্ডিশনের কথা, বুঝতে পারছেন, যেগুলো ট্রানজেকশন আপনারা আগে পড়েছেন যে সমস্ত ঘটনাই কিনা, বলেন তো লেনদেন নয়, কিন্তু সমস্ত লেনদেনই ঘটনা, ঠিক কিনা? যাই হোক, এটাকে আমরা আলাদা পড়ানোর উদ্দেশ্য হলো যে যে সমস্ত কন্ডিশন বা ইভেন্ট যেগুলো সো সিগনিফিকেন্ট, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমাদের অডিটরদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে। ধরেন একটা ডিসিশন যে তারা এক্সপ্যানশনে যাবে, অথবা তারা একটা ডিসিশন নেবে যে তারা একটা ডিভিশন কি করে দিবে, বলেন তো, বন্ধ করে দিবে, তাই না? এগুলো এখনো হয় নাই, বাট একটা মেজর ডিসিশন, একটা ইভেন্ট, একটা কন্ডিশন, যেটা সম্পর্কে অবশ্যই কি থাকতে হবে, অডিটরকে অ্যাওয়ার্ড থাকতে হবে। This will typically involve the financial controller or director, the use of journals which auditors will be interested in। বলছে যে ভাই এগুলো টেস্ট করার জন্য অবশ্যই জার্নাল গুলো সঠিকভাবে দিচ্ছে কিনা তাদের ফাইন্যান্স কন্ট্রোলার, এই বিষয়ে অ্যাওয়ার্ড থাকতে হবে অডিটরকে। The auditor will be interested in how this process links in with other internal controls, whether it is at the point that accountants are overridden or ignored। যাই হোক, বলছে যে এই বিষয়গুলো দেখতে গেলে অবশ্যই আপনাকে জার্নাল গুলো সঠিকভাবে দেয়া হচ্ছে কিনা সেই বিষয়ে আপনার কি থাকতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে। আপনারা একটু সবাই অবশ্যই, যদি আপনাদের কাছে বই থাকে অবশ্যই সবাই দেখেছেন, বই না থাকলে আমি আবারও রিপিট করছি, পেজ নাম্বার 120 এর 2.4 দ্য ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া, এখান থেকে কোশ্চেন আসতে পারে, এবং প্র্যাকটিক্যালি আপনি যখন অডিট বা আদার সার্ভিস প্রোভাইড করতে যাবেন, ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেসমেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো ঠিক আছে ভাই, আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। আমরা আজকে আলোচনা করলাম
ইন্টারনাল কন্ট্রোলস এর সেকেন্ড কম্পোনেন্ট এন্টিটিস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস এন্ড বিজনেস রিস্ক, এই দুটো ডেফিনেশন রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস গুলো নিয়ে আলোচনা করেছি, মনিটরিং অফ ইন্টারনাল কন্ট্রোলস নিয়ে আলোচনা করছি, এবং লাস্টেরটা ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা লাস্ট কম্পোনেন্ট কন্ট্রোল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, পরিবারের সবার প্রতি খেয়াল ওকে রাখবেন। স্যার, নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম।